হ্যালো স্টুডেন্ট। তো তোমাদের একক মাত্রা ক্লাস চলছিল ক্লাস 11-এ সেমিস্টার 1। আর একক মাত্রা হচ্ছে দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে। আজকে লাস্ট ভিডিও হবে এই চ্যাপ্টারের। আর আগের ভিডিওগুলোতে আলোচনা হয়েছিল কি মাত্রা, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ, এইসব ব্যাপার। এবং মাত্রা বিশ্লেষণের প্রয়োগ যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তোমাদেরকে এবার পড়তে হবে ত্রুটি। ত্রুটিটা হচ্ছে এই মানে পাঠ থেকেও কোশ্চেন দেবে। মানে এই যে চ্যাপ্টারটা আছে উপমাত্রা, এর হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো কি বলে দিই। এক হচ্ছে ত্রুটির জায়গা, মানে ত্রুটির টপিকগুলো। সেকেন্ড হচ্ছে গিয়ে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ। থার্ড হচ্ছে তোমাকে দিতে পারে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে কোনো ছোট কোশ্চেন। তো এখান থেকে 3 নম্বর কোশ্চেন থাকে, এটা সম্ভাবনা। চাইলে এখন ত্রুটি থেকেও দুটো কোশ্চেন দিয়ে দিতে পারে। তো তোমাদের সব রেডি করতে হবে। তো আজকে আজকে ত্রুটিটা নিয়েই সম্পূর্ণ আলোচনা হবে, ত্রুটি আর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তো চ্যাপ্টারটা আমাদের হয়ে যাবে এবং যেগুলো বেশি দরকার আমি ওগুলোই আলোচনা করবো। আমি বারবার ভিডিওগুলোতে বলছি, কারণ যতটুকু দরকার ওইটুকুই আগে পড়ে কভার করতে হবে। তো দেখো আজকে আমাদের টপিক হবে ত্রুটি। আর আগের ভিডিওগুলো দেখে নিবে, অবশ্যই দেখে নিয়ে তাহলে পরপর সিকোয়েন্সে চলবে, তারপর এই ভিডিওটা দেখবে। তো দেখো আজকে আমাদের টপিক হবে ত্রুটি। এটা হচ্ছে 3 নম্বর ক্লাস একক মাত্রা। ত্রুটি বা আমরা বলবো এরর। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে ত্রুটি কি সেটা সম্পর্কে আসি এবং সেটা নিয়ে দেখব। ধরো এটা একটু বস্তু, এর ভর 10 কেজি। কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে যে এই বস্তুটার ভর একদম 10 কেজি। 10 কেজি মানে 10 কেজি, মানে না কম না বেশি। আর এটাকে আমরা বলতে পারি কি, তাহলে একদম অ্যাকচুয়াল ভ্যালু বা সঠিক মান, যে হ্যাঁ এর ভর 10 কেজি, এটা আমরা ধরলাম। এবার ধরো এই বস্তুটার ভর তোমাকে মাপতে দেওয়া হলো এবং সেক্ষেত্রে তোমাকে একটা যন্ত্র দেওয়া হলো, এই ভর মাপার যন্ত্র, ধরো দাঁড়িপাল্লার মতো। এইবার ধরো তুমি ভর মাপলে, ভর মেপে তুমি পেলে, একবার তুমি পেলে হচ্ছে ধরো 10 পয়েন্ট, এখনকার ওই ডিজিটাল মেশিনগুলোতে 10.1 কেজি। আরেকবার তুমি পেলে ধরো 9.8 কেজি। তাই এবার একটু বিচার করো ভালো করে। এটার ভর 10 কেজি আসা উচিত, কিন্তু তুমি একবার পেয়েছো 10.1, তার মানে কত বেশি পেয়েছো? এই 10-এর তুলনায় তুমি বেশি পেয়েছো 0.1। আবার আরেকবার ভর মেপে পেয়েছো 9.8 কেজি, তাহলে 10-এর তুলনায় তুমি কত কম পেয়েছো? 0.2 কেজি কম পেয়েছো। তাহলে একটা জিনিস বোঝো, এই বস্তুটার ভর 10 কেজি আসা উচিত, কিন্তু কোনো কারণবশত, সে এখন তোমার দ্বারা হতে পারে বা যন্ত্রের দ্বারা হতে পারে, কোনো কারণবশত তোমার ডেটাগুলো এরকম আসছে, এই 10.1, 9.8। এবং সেই ডেটাটাতে দেখা যাচ্ছে যে যেটা বস্তুটা ভর 10 কেজি আছে তার রেসপেক্টে এখানে 0.1 বেশি আসছে, এখানে 0.2 কম আসছে। এই মানগুলোকে বলা হয় ত্রুটি। এগুলো হচ্ছে ত্রুটি। যে সঠিক মান যেটা আছে, সঠিক মান মানে 10 কেজিটা একদম ঠিকঠাক, ওটাই হওয়া উচিত, কিন্তু তুমি পেয়েছো একবার 10-এর বেশি, একবার 10-এর কম। তার মানে তুমি কতটা 10-এর রেসপেক্টে কতটা বেশি কতটা কম পাচ্ছ, এই মানগুলোকে বলা হবে ত্রুটি। এইগুলো হচ্ছে ত্রুটির মান। সে আমি গাণিতিক রূপ ওগুলো কি হয় ওগুলো তো আসবেই, কিন্তু আগে লজিকটা বোঝো। যে যেটা মান ওর আছে তার রেসপেক্টে পরিমাপ করার পর, দেখো ত্রুটি শব্দটা তখনই আসবে যখন আমরা কোনো কিছু পরিমাপ করব, ঠিক আছে, তখনই হচ্ছে ত্রুটি ব্যাপারটা আসবে। তাহলে এর মান 10 কেজি, কিন্তু মেজার করে দেখা গেছে কখনো বেশি কখনো কম, তাহলে কতটা বেশি কতটা কম, এইটা হচ্ছে গিয়ে ত্রুটি। এবার একে ম্যাথমেটিক্যালি দেখবো, আমরা ফিজিক্সে যাতে ম্যাথমেটিক্যালি একে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কিভাবে দেখবো দেখো। এই ত্রুটি ব্যাপারটাতে আসার আগে আমাদের একটা জিনিস আগে জানতে হবে, সঠিক মান। সঠিক মান বা একে আমরা বলি অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু, ঠিক আছে, এভাবে লেখা থাকে অ্যাকচুয়াল ভ্যালু। মানে আমরা একে বলতে পারি যে এই এই কোনো একটা বস্তুর কিছু একটা ভৌত রাশি, সেটা ভর হোক দৈর্ঘ্য হোক, সঠিক মান মানে সেটা একদম ঠিক, ওই বস্তুটার দৈর্ঘ্য অতটাই একদম ঠিক, মানে ওর মধ্যে কোনো ভুল নেই, এরকম ব্যাপার। এবার দেখো এই সঠিক মানটা বের করার টেকনিক বোঝো, কারণ দেখো একটা একটা কনসেপ্ট। আমি বললাম এই কলমটার হচ্ছে ভর মাপো। এবার যে যে বলছে যে কলমটার ভর ধরো বললো কেউ 10 গ্রাম, তাহলে ও কিভাবে শিওর হলো যে এটা একদম 10 গ্রামই হবে, না কম না বেশি? এটা তো একটা কোশ্চেন আছে। তার মেজারমেন্ট, সে তো মেজারই করেছে, কোনো কিছু যন্ত্রের দ্বারা মেজার করেই বলছে যে এটা 10 কেজি।
মেজার করতে গিয়ে তারও তো ভুল হতে পারে, বা যন্ত্রের দ্বারাও তো ভুল হতে পারে, কিছু একটা কারণে ভুল হতে পারে, তাহলে সেখানে তাহলে তার দ্বারাও ভুল হবে। তাহলে সঠিক মানটা বলছে কিভাবে যে হ্যাঁ না এটাতে কোনো ভুল নাই, এটা একদম সঠিক মান, এটা একদম ঠিকঠাক বলছে? কিভাবে বলছে দেখো, এটা বলার জন্য কি করতে হয়, কোনো একটা বস্তুর আমরা যে ভৌত রাশিটা মাপবো, ধরো আমরা এক্স বলে একটা ভৌত রাশি মাপছি, ভৌত রাশি আমি এক্স মাপছি, এক্সটা এখন দৈর্ঘ্য হতে পারে, সময় হতে পারে, ভর হতে পারে, আমি মেজার করছি। তো এইবার সেখানে অনেকগুলো আমাদের হচ্ছে ওখানে রিডিং নিতে হবে। রিডিং মানে কি, আমাকে অনেকবার পার্ট নিতে হবে। যে দৈর্ঘ্য মাপি তো আমি স্কেল ধরো ব্যবহার করছি, তো স্কেল দিয়ে আমি ধরে নাও অনেকবার মান নিলাম, ধরো নাও 50 বার, 100 বার এরকম মান নিলাম, সেই মানগুলো আমি লিখছি। ধরো x1, x2, x3 ডট 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 xn। এটা মানে কি, আমি n বার পাঠ নিয়েছি, মানে রিডিং নিয়েছি। তারপরে কি করতে হবে, এদের গড় করতে হবে, এদের গড় করব, এবং তাকে আমি ধরো এক্স বার দিলাম, মাথায় এরকম বার দিলাম, বার মানে গড় বোঝাবে। তাহলে গড়টা কি দাঁড়াবে, x1, x2, x3 প্লাস ডট 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 প্লাস xn। তাকে কতবার তুমি মান নিয়েছো বা কতবার পার্ট নিয়েছো সেটাতে ভাগ করো n দিয়ে। এইটা গিয়ে দাঁড়ালো, এই যে আমরা যেটা পেলাম এখানে, এইটা গিয়ে দাঁড়াচ্ছে সঠিক মান বের করার ফর্মুলা, বা এই গড় মানটাকে আমরা বলবো সঠিক মান। কেন এরকম বলছি, হঠাৎ করে এটাই কেন বললাম সঠিক মান, এখানেও তো কিছু ভুল থাকতে পারে। দেখো তার একটা রিজন এবার বুঝবে কেন এটাকে সঠিক মান বলছি। একটা উদাহরণ দিয়ে বোঝো। সাপোজ ধরো আমি বললাম x1 এর মান আসছে, ধরো সংখ্যা দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে তোমাদের, ধরো 11, x2 এর মান আসছে ধরো 9, x3 এর মান আসছে ধরো 10.5। আমি সংখ্যাগুলো ওইভাবে চুজ করছি যাতে তোমাদের বুঝাতে পারি সহজে। আর 10.5 নিলাম, তো তাহলে এটা ধরো এরকম আসলো 9.5, এইভাবে মানগুলো আসছে ধরো। এবার কয়টা মান নিয়েছি আমি, কয়বার রিডিং নিয়েছি, 4 বার। এদের গড় করব। একটু ভালো করে তুমি যদি লক্ষ্য করো, ধরো আমি বললাম যে সঠিক মান 10, আমি আগে থেকেই বলে দিচ্ছি সঠিক মান 10, এটা জাস্ট তোমাদের কনসেপ্টে নেওয়ার জন্য। যে একটা ধরো আমি দণ্ডের দৈর্ঘ্য মেপেছি, এটা একটা দণ্ড, এর যে দৈর্ঘ্য ধরো এটা 10 মিটার, মানে এটা একদম সঠিক মান। এবার এগুলো সব মিটার আছে, এই যে 11, 9, 10.5, 9.5, এগুলো সব মিটার আছে, এগুলো সব মিটার। এবার এদের যখন গড় করবে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক বেশি আছে, দেখো এই জায়গাটাতে এক বেশি আছে, কিন্তু এখানে এক কম আছে। অর্থাৎ আমি যদি যোগ যদি করি 11 প্লাস 9, একটা ব্যালেন্স হওয়ার মতো ব্যাপার হচ্ছে, যে এখানে এক বেশি এখানে এক কম। এখানে পয়েন্ট ছিল, পয়েন্টগুলো কোথায় গেল, হ্যাঁ এখানে দেখো 0.5 বেশি আছে, কিন্তু এখানে 0.5 কম আছে, তার মানে এখানে বেশি এখানে কম, জিনিসগুলো ব্যালেন্স হচ্ছে। তাহলে এখানে 10.5, নাম্বারগুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে, 9.5, 4 দিয়ে ভাগ করব। দেখো তুমি উপরে যোগ করে তুমি পাবে হচ্ছে এদিকে 20 এদিকে 20, মানে 40/4, দেখো তুমি 10 পেয়ে গেলে। এটাকে তো সঠিক মান বলছিলাম। অর্থাৎ ওভারঅল কনক্লুশনটা কি দাঁড়ালো, যে যত বেশি আমরা মানে রিডিং নিব, এবং সঠিকভাবে মানগুলো নিতে হবে, কোনো মানে তাড়াহুড়ো করে নিলে হবে না, সঠিকভাবে রিডিং নিব, এবং যত বেশি আমরা অবজারভেশন নিব, যত বেশি, তত কি হবে যে ত্রুটিগুলোর ক্যান্সেল হয়ে যাবার, মানে ওই যে কোথাও কম কোথাও বেশি এগুলো ক্যান্সেল হয়ে যাবে, এবং ওভারঅল একটা আমরা সঠিক মানের দিকে পৌঁছাবো, বা আমরা তাকে সঠিক মান বলতে পারবো। তো এইটা হচ্ছে সঠিক মানের কনসেপ্ট। এবং সহজভাবে বলবো, সঠিক মান মানে ওটা 100% ঠিক, ওখানে কোনো ত্রুটি বা কিছু নেই, এভাবে ভেবে নাও। ঠিক আছে, তো এটা হলো সঠিক মান। এবার দেখো ত্রুটি ব্যাপারটা তাহলে কি আসবে, ত্রুটির গাণিতিক রূপ কি হবে। এবার দেখো ত্রুটির গাণিতিক রূপটা দেখবো। তাহলে কোনো ভৌত রাশির সঠিক মান পেলাম, ধরো এক্স বার। এবার আমরা কি করছি, কোনো যন্ত্রের দ্বারা সেই ভৌত রাশিটা এবার মাপছি। আমাদের কোনো প্র্যাকটিক্যালে কোনো কেস হতে পারে, বা কোনো হচ্ছে কোনো ল্যাবরেটরিতে কোনো কাজ থাকতে পারে, সেখানে কোনো কিছু একটা মেজার করছে। তো মেজার করার পর আমরা যেটা পেলাম, যাকে আমরা মেজার্ড ভ্যালু বলবো বা পরীক্ষালব্ধ মান বলবো,
বা রিডিং বলতে পারি, ঠিক আছে। দেখা গেল মেজারমেন্ট করার পর আমরা যেটা পেলাম সেটা পেলাম ধরো এক্স। এবার এই এক্সটা এক্স বারের থেকে বেশিও হতে পারে, অথবা এই এক্স বার মানে কি সঠিক মান তার থেকে কমও হতে পারে, যেটা ওই যে তখন একটা উদাহরণ বলছিলাম। এই যে কোথায় গেল, এই এখানে এখানে দেখো মেজার করার পর এখানে 0.1 বেশি পেয়েছি 10-এর রেসপেক্টে, আবার এখানে কম পেয়েছি। তো বেশিও হতে পারে, যেটা মেজার করার পর যে ভ্যালুটা পাচ্ছি, রিডিংটা পাচ্ছি, সেটা সঠিক মানের বেশিও হতে পারে, কমও হতে পারে। তাই জন্য ত্রুটিটা কি হবে দেখো, অতএব ত্রুটি, যাকে আমরা ডেল এক্স এরকম সিম্বল দিতে পারি, সেটা হবে সঠিক মান থেকে, সঠিক মান অর্থাৎ এক্স বার থেকে তুমি যে পরীক্ষালব্ধ মানটা পেয়েছো বা মেজার করে যে মানটা পেয়েছো তাকে বাদ দিতে হবে, এবং এটা হবে ত্রুটি। এবং মড দেওয়া হয়। কেন মড দেওয়া হচ্ছে, কারণ দেখো এই জায়গাটাকে গুরুত্ব দাও। যদি কখনো এক্স এর মান এক্স এর মান সঠিক মানের থেকে বেশি হয়, তাহলে এখানে বেশি এখানে কম, এটা নেগেটিভ আসবে। তো যাতে ওভারঅল ত্রুটি শুধু মানটাই নেই এবং সেটা পজিটিভ থাকে, ওই জন্য মড দিয়ে লেখা হয়। তো এটা বলতে পারো ত্রুটির একটা ফর্মুলার মতো, যে ত্রুটি বের করার জন্য কি করতে হবে, সঠিক মান থেকে যেটা পরীক্ষালব্ধ মান, যেটা আমরা মেজারমেন্ট করে পেয়েছি, সেই মানটাকে আমরা বাদ দিব, ওখান থেকে আমরা ত্রুটিটা পেয়ে যাবো। ঠিক আছে। এবার এখানে আরো কোশ্চেন আছে যে এই যে ত্রুটিটা হয় এটা কেন হয়, এটা একটা কোশ্চেন ধরো, বা কোনো এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন নিতে পারে। তখন তোমরা রিজন দিবে যে এই ত্রুটি অনেকগুলো কারণ হতে পারে, ব্যক্তিবশত বা ব্যক্তির জন্য হতে পারে, মানে যে মেজারমেন্ট করছে, যে মেজারমেন্টগুলো করছে সে হয়তো সঠিক টেকনিকটা জানে না, তার জন্য হতে পারে। আর কি হতে পারে, যে যন্ত্র ব্যবহার করাচ্ছে সেই যন্ত্রের কোনো ফল্ট হতে পারে। অথবা আর কি হতে পারে, সারাউন্ডিং রিজন হতে পারে। মানে দেখা গেল কেউ সকালবেলা একটা কিছু মেজারমেন্ট করছিল, তখন টেম্পারেচার অনেক হাই ছিল, কিন্তু যখন বিকালের দিকে মেজারমেন্ট করলো তখন টেম্পারেচার তুলনামূলক একটু কমে গেছে। তার মানে তখন সেই টেম্পারেচারের এফেক্টটা, এই তাপমাত্রা এফেক্টটা ওই রিডিং এ আসতে পারে, মানে যে জিনিসটা মেজার করছে সেটা রিডিং এ আসতে পারে। তো অন্য বাহ্যিক কারণ হতে পারে, বাহ্যিক কারণ কিছু থাকতে পারে। বাহ্যিক কারণ হতে পারে। আর একটা কারণ দেখবে অবিন্যস্ত কারণ, এরকম ভাবে লেখা থাকে। মানে এই ত্রুটিগুলোকে তাও ম্যানেজ করা যাবে, মানে অনেকটাই এই ত্রুটিগুলোকে কমিয়ে দেওয়া যাবে, অনেকটাই। ঠিক আছে, এমনকি যদি ঠিকঠাক করা যায় তো ধরে নাও অনেক অ্যাকুরেসি আসবে। একটা ব্যাপার থাকে যে অবিন্যস্ত কারণ এভাবে থাকে, যে ত্রুটিটাকে কোনোভাবে দূর করা যায় না। তো সেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, কিন্তু আমরা বেশি জোর দিচ্ছি কোশ্চেন, মানে ম্যাথ টাইপের কোশ্চেন কি আসবে সেই বিষয়টাকে দেখার চেষ্টা করছি। আর এটা গেল ত্রুটির ফর্মুলা। তাহলে এখানে কি কি শিখলে দেখো, আরেকবার প্রথম রিপিট করি। প্রথমে ত্রুটিটা কি হয় তার একটা উদাহরণ দিয়ে বোঝালাম, যে অ্যাকচুয়াল বা সঠিক মানের রেসপেক্টে যেটা মেজার করে পেয়েছো, পরিমাপ করে পেয়েছো, সেই পরিমাপ করার পর যে মানটা সেটা কতটা বেশি বা কতটা কম হচ্ছে, সেটাই গিয়ে ত্রুটি। এবং গাণিতিকভাবে যখন আমরা লিখবো তখন আমাদেরকে এই ফর্মুলাটা ফলো করতে হবে। এবার আসবে শতকরা ত্রুটি আর ভগ্নাংশ ত্রুটি। কারণ অনেক কোশ্চেনে আমাদের ত্রুটিটাকে পার্সেন্টেজে বের করতে দেয়। পার্সেন্টেজে বের করতে কেন দেয়, পার্সেন্টেজে বের করতে গেলে কি হবে, বুঝতে সুবিধা হবে। যদি আমি বলি তোমাদের যে একটা কিছু মেজারমেন্ট করা হয়েছে, সেখানে ত্রুটি আসলো ধরো 2%, আর কেউ একটা মেজারমেন্ট করেছে সে তার ত্রুটি আসলো 5%, তাহলে তুমি কি বুঝবে যে যার মেজারমেন্টে ত্রুটি 2% সে অনেকটা বেশি অ্যাকুরেট, সঠিক মানে খুব কাছে গিয়েছে, আর যে 5% তার অ্যাকুরেসি কম আছে। তো এবার আমাদের দেখতে হবে সেই শতকরা ভগ্নাংশ ত্রুটিটা কি হবে। দেখো, প্রথমে আমরা ভগ্নাংশ ত্রুটি দেখবো। মাথায় রাখো ত্রুটিটা কার রেসপেক্টে হচ্ছে, সঠিক মানের রেসপেক্টে। ওই জন্য ভগ্নাংশ ত্রুটি যখন আমরা বের করব তখন উপরে তো ত্রুটির মান থাকবে যে কতটা ত্রুটি হচ্ছে, কিন্তু কার রেসপেক্টে, সঠিক মানের রেসপেক্টে। এই যে এইটাকে বলে, এই টার্মটাকে বলে ভগ্নাংশ ত্রুটি, যে সঠিক মানের রেসপেক্টে কতটা ত্রুটি আসছে। আর শতকরা ত্রুটি কি করব, 100 গুণ করব পার্সেন্টেজ করার জন্য, ডেল এক্স বাই এক্স বার ইন্টু 100%। তাহলে এখান থেকে আরো একটা জিনিস বোঝার আছে আমাদের, যে কোনো ভৌত রাশির যখন আমরা পরিমাপ করে নিই, পরিমাপ করার পর যখন রেজাল্ট দেখি, সেই রেজাল্টটা লেখার সময় শুধু সঠিক মান বা শুধু ত্রুটি মানে শুধু একটাকে মেনশন করলে হবে না, তখন আমাদের লেখা উচিত চূড়ান্ত মান। মানে কোনো কিছু মাপলে, ধরো আমি দৈর্ঘ্য মাপলে, কলমটা দৈর্ঘ্য, তো কলমটা দৈর্ঘ্য মাপার পর আমি শুধু বলতে পারি না যে সঠিক মান এত বা কারণ ত্রুটি থাকবেই, ওটাকে পুরোপুরি মানে জিরো করা যাবে না।
তো পুরোপুরি জিরো যখন করাই যাবে না, তো সেক্ষেত্রে আমাদের লিখতে হয় চূড়ান্ত মান। এবং চূড়ান্ত মান লেখে কিভাবে? চূড়ান্ত মান এইভাবে লেখে, প্রথমে সঠিক মানটা তো তুমি লিখবেই, সে এক্স বার এক্স যেরকম তুমি চিহ্ন দাও সঠিক মান লিখবে, তার সাথে প্লাস মাইনাস দিয়ে ত্রুটিটা তোমাকে লিখতে হবে। এইটা হচ্ছে চূড়ান্ত মান একে বলে। এটা মানে বোঝাচ্ছে যে সঠিক মান যেটা আছে সেটা ঠিক আছে, এর থেকে ত্রুটি ডেল এক্স বেশি যেতে পারে। আবার আচ্ছা, একটা অ্যারো দিয়ে দিই এগুলো, দেখো এটা প্লাস এটা মাইনাস, এর মানে কি? একটা উদাহরণ ধরো, সাপোজ ধরো আমি মানটা এরকম লিখলাম, এক্স এর মান হচ্ছে এইভাবে লিখলাম, ধরো 10 প্লাস মাইনাস 2 এরকম লিখলাম, তার মানে এটা 10, এর সাথে প্লাস 2 করলে কত হবে? প্লাস 2 করলে তুমি পাবে 12, আর মাইনাস 2 করলে কত পাবে? তুমি পাবে 8। তার মানে যে ভৌত রাশির চূড়ান্ত মান 10 প্লাস মাইনাস 2, তার যে রেঞ্জটা হবে সেটা 8 থেকে 12-র মধ্যে থাকবে। অর্থাৎ 8 তার মিনিমাম মান হবে, 12 তার ম্যাক্সিমাম মান হবে, এর মধ্যে ভ্যারি করবে। এবং সেখানে সঠিক মানটা কত? 10। কোনো সময় দেখা গেল মেজারমেন্ট করতে গিয়ে সেটা 10.3 চলে আসছে, তাহলে 10.3 তো 10 আর 12 এর মধ্যেই আছে, তো এই রেঞ্জের মধ্যে থাকবে। তো এইভাবেও তোমাদের কোশ্চেনে কিন্তু ডেটাগুলো লেখা থাকবে, তখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে তখন বুঝে নিতে হবে প্রথম যেটা মান এটা সঠিক মান, আর পরের যেটা প্লাস মাইনাস এটা হচ্ছে ত্রুটিটা দিয়েছে, শুধু ত্রুটির মানটা। আর এই শতকরা ত্রুটি আর ভগ্নাংশ ত্রুটি এগুলোকেও গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে ধরো একটা ছোট কোশ্চেন দেখো এই চূড়ান্ত মানের উপর। হুম 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 দেখো এরকম বললো, ত্রুটি এই একক মাত্রা চ্যাপ্টার থেকে কোনো, এমনিতে এমসিকিউ পরীক্ষা তো থিওরিটিক্যাল কোশ্চেন আসার চান্স কমই আছে, ম্যাথমেটিক্সে বেশি থাকবে। এমসিকিউ থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে, ঠিক আছে, সবসময় ম্যাথমেটিক্যাল কোনো ব্যাপার না। দেখো এরকম কোশ্চেন, যে আমি বললাম যে কোনো একটা বস্তুর হয়তো দৈর্ঘ্য মেপেছে, সেটা দিয়েছে এরকম 12.4 প্লাস মাইনাস 0.2 এত মিটার, বলে শতকরা ত্রুটি কত বের করো। ঠিক আছে, তাহলে শতকরা ত্রুটি কি শিখলে? ডেল এল বাই এল ইন্টু 100%। এবার একটু গুলিয়ে দিবে না, এখানে যে আমি এল গুলো লিখছি এগুলো হচ্ছে এই মানগুলোকে প্রকাশ করছে। যেমন দেখো এখানে ডেল এলটা কি? ডেল এলটা হচ্ছে ত্রুটিটা, সেটা কত বেরিয়েছে? 0.2। এখানে সিম্বল না দিলেও চলবে, প্লাস মাইনাস। আর এখানে যে এল, এই যে এলটা হচ্ছে সঠিক মান, সেটা কত? 12.4। 12.4 ওখানে 0.2, এখানে ইন্টু 100, শতকরা করতে বলেছে। এটা ক্যালকুলেশন করা যাক, এই সাইডে করছি দেখো। তাহলে পয়েন্ট গুলো তো এমনি ক্যান্সেল হচ্ছে, উপরে 200, নিচে 124, এখানে 100, 2 দিয়ে ক্যান্সেল করো, এটা হচ্ছে 62। বোর্ডের মধ্যে আছে তো, না উপরে বেশি চলে গেল? না ঠিক আছে, তাহলে উপরে 100 নিচে 62, এবার ডিভাইড করতে পারো বা 2 দিয়ে আরো ক্যান্সেল করো, 31, 50, তাহলে 50/31%। একে একে ভগ্নাংশ করো, ভগ্নাংশ করাই উচিত। তাহলে 31 দিয়ে 50 কে ডিভাইড করো, 31 আসবে, আসবে 19, তাহলে 1 পয়েন্ট, তাহলে 1 পয়েন্ট, তারপর কি আসবে? 3 আছে 190, 6 দিয়ে ট্রাই করবো, 6, তো 1.6 আমি তারপরে লিখলাম না, এত পার্সেন্ট ত্রুটি আসছে 1.6%। তার মানে কি খুবই কম বলতে পারো, 1.6% ত্রুটি। এটা হচ্ছে শতকরা ত্রুটি করা, ত্রুটি বের করলাম। তো এবার দেখো শতকরা ত্রুটি বের করা শিখলে, এবার এরকমও তো সিচুয়েশন থাকে যে অনেক সময় কি হয় যে দুটো ভৌত রাশি বা তিনটে ভৌত রাশি বা চারটি, এদেরকে যোগ করতে হয়, যোগ করে আমরা একটা রেজাল্ট বের করি। অথবা এরকমও হয় কোনো সময় যে দুটো ভৌত রাশিকে গুণ করে নতুন একটা ভৌত রাশি বেরোচ্ছে। তো এবার দেখা গেল যে যে দুটো ভৌত রাশিকে তুমি গুণ করছো, ধরো একটা এক্স একটা ওয়াই, এক্স বের করার সময় ত্রুটি হয়েছে, ওয়াই বের করার সময় ত্রুটি হয়েছে, তো তাদেরকে গুণ করে যে নতুন ভৌত রাশি পাবো তার মধ্যে ত্রুটি থাকবেই থাকবে 100%। তো তাদের ক্ষেত্রে ত্রুটিগুলো বের করবো কিভাবে? সেগুলোর জন্য আমাদের কিছু ফর্মুলা এবং দেখবো, ফর্মুলাও দেখবো এবং সেগুলো উদাহরণ সহ দেখে নেব, যাতে আমাদের অঙ্কের টাইপটা বুঝে যায় যে কি কখন কি করতে হবে। তো এটা একটা কেস দেখো, প্রথম কেসটা আমি কেস বলে নাম দিচ্ছি, কেস 1। এটা এইভাবে নাম দেবো যে দুটি ভৌত রাশির
দেখো দুটি বেশিও হতে পারে, ঠিক আছে, দুটি ভৌত রাশি যোগের ক্ষেত্রে ত্রুটি গণনা, এটাকে একটু ছোট করে নিই। ছোট, এটাকে একটু উপরে উঠাই। দুটি ভৌত রাশি যোগের ক্ষেত্রে ত্রুটি গণনা, ভালো করে বুঝবে। ফর্মুলাটাকে দেখো, প্রথমে আমি বুঝাই। দেখো এক্স যখন বড় হাতে লিখছি এটা ভৌত রাশিকে বোঝাচ্ছে, আর যখন আমি ছোট দিয়ে লিখছি এরকম, মানে এটা বুঝো মানকে বোঝাচ্ছে। আবার রিপিট করছি, প্রথমটা সঠিক মান, পরেরটা ত্রুটি, মানে প্লাস মাইনাস ডেল দিয়ে যেটা ত্রুটি। আর ধরো ওয়াই আছে, এখানে ছোট ওয়াই দিলাম, তারপর আবার ত্রুটিটা লিখছি। এবার তোমাকে বললো যে এক্স আর ওয়াই যোগ করতে হবে আমাদের, মানে আমাদের কাজ হচ্ছে এখন এই দুটো ভৌত রাশিকে যোগ করতে হবে। এবার এক্স আর ওয়াই মেজার করতে গিয়ে ওদের মধ্যেই ত্রুটি আছে, তাহলে যোগ করে যে আমি আমি যোগ করে যে রেজাল্টটা পাবো তার মধ্যে তো ত্রুটি থাকবেই থাকবে। এবার কথা হচ্ছে কতটা ত্রুটি থাকবে সেটা বের করা শিখতে হবে। এবার যোগ করে এখানে নিয়মটা ভালো করে বুঝবে। সঠিক মান মানে কি বুঝবো, মানে তার মধ্যে ত্রুটি নেই, তাহলে সঠিক মানগুলোকে আলাদা করে যোগ করবো। দেখো সঠিক মান কি আছে, এক্স, আর কি আছে ওয়াই, এদেরকে আলাদা করে যোগ করব। তারপর প্লাস মাইনাস, তারপরে ত্রুটিগুলোকে যোগ করব, অর্থাৎ ডেল এক্স প্লাস ডেল ওয়াই। এইটা হয়ে গেল ফর্মুলার মতোই ভাবতে পারো, ঠিক আছে, কিন্তু আমি ওয়েটা শেখাচ্ছি কি করতে হয়। সঠিক মানগুলো যোগ করলাম এক্স প্লাস ওয়াই, যেরকম উদাহরণ দিয়ে দেখাবো এখনই, আর এদিকে ত্রুটিগুলোকে যোগ করলাম। তাহলে এটা কি বেরিয়ে গেল, এই এক্স আর ওয়াই এর চূড়ান্ত মান, যার এই পার্টটা ত্রুটি, এই পার্টটা ত্রুটি, আর এটা হচ্ছে সঠিক মান। তাহলে একটা অঙ্ক দেখো, তারপরে দেখো সেখান থেকে কি কি করা যেতে পারে। অন্য স্লাইডে যাওয়া যাক। তো এগুলো ভালো করে বুঝতে হবে। দেখো তোমাদের চেনা জানা অঙ্ক দিয়েই করবো। এটার উপর একটা কোশ্চেন দেখো, ক্লাস 10এই করছো, দুটি রোধ, ধরো এটা একটা রোধ, এটা একটা রোধ। এই রোধের মান আমি নিলাম হচ্ছে, দেখা যাচ্ছে তো বলো, আর একটু দেখা যেত না, ধরো এই রোধটার মান হচ্ছে গিয়ে 10 ওহম। আচ্ছা ওহমটা আমি তো চূড়ান্ত মান লিখবো, এক সেকেন্ড, প্লাস মাইনাস ধরো 0.1 এত ওহম। আর এই সেকেন্ড রোধটা যে আছে রোধ, এর মান হচ্ছে ধরো 12 প্লাস মাইনাস 0.2 ওহম। বললো শ্রেণী সমবায়ে এদের তুল্য রোধ বের করো। শ্রেণী সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। এবার এটা অ্যান্সারটা শুরু করছে, দেখো শ্রেণী সমবায়ে তুল্য রোধ বের করতে গেলে আমরা কি জানি, দুটো রোধকে তো যোগ করতে হয়। এবার যোগ যখন করব তখন কি বললাম, যে সঠিক মানগুলোকে আলাদা করে যোগ করব, মানে কি আছে 10 আর 12, প্লাস মাইনাস ত্রুটিগুলোকে আলাদা করে যোগ করব, কত 0.1 আর 0.2, 0.1 যোগ 0.2, তাহলে এদিকে আসবে 12, ওদিকে আসবে 0.3। এটা হয়ে গেল কি জিনিস, এই যে তুল্য রোধ আছে সেই তুল্য রোধের এটা চূড়ান্ত মান, অর্থাৎ তুল্য রোধটার, এই এক সেকেন্ড, সরি এখানে 10 আর 12 22 হবে, এক্সট্রিমলি সরি, 10 আর 12 এখানে 22 হবে, 22, হ্যাঁ। তাহলে জিনিসটা কি বুঝলাম, যে হচ্ছে এই যে চূড়ান্ত মান আর আছে, আর এই মানে আর যেটা তুল্য রোধ তার চূড়ান্ত মান হচ্ছে এই এটা 22 প্লাস মাইনাস 0.3। এবার 22 প্লাস মাইনাস 0.3 তার মানে কি 22টা তার সঠিক মান, এটা সঠিক মান, আর 0.3টা কি হচ্ছে তার ত্রুটি। এবার যদি বলে আমাকে শতকরা ত্রুটি বের করো, হট করে কোশ্চেন এর সাথেও দিয়েছে, ধরো শতকরা ত্রুটি বের করো। তো শতকরা ত্রুটি বের করার জন্য কি করব, কি করতে হয়, নিয়ম কি শিখলে, ডেল, আচ্ছা মানে নিয়মটা কি, ফর্মুলাটা লিখছি, ফর্মুলা কি শিখে এলাম, ডেল এক্স বাই এক্স ইন্টু 100%, এটা শিখিয়েছি। এবার ডেল এক্স বাই এক্স ইন্টু যদি 100% হয়, তাহলে এবার এখানে দেখো, এখানে ডেল এক্স মানে কত, এখানে ডেল এক্স মানে 0.3, এখানে এক্স মানে কত 22, মানে নিচে সঠিক মান উপরে ত্রুটি, ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করতে হবে। এই পয়েন্টটা উঠিয়ে আমি নিচে 10 করলাম, একটা জিরোকে ক্যান্সেল করলাম, তাহলে উপরে কত হচ্ছে 30, নিচে কত 22, 2 দিয়ে ক্যান্সেল হবে, 2 দিয়ে 11, 2 দিয়ে 15, তাহলে আসলো কত 15/11। এবারে ডিভাইড করতে হবে, 15 1 দিয়ে দাও, তাহলে 4 নামবে, তাহলে 3, ওই 1.3% আমি করে রাখলাম।
তাহলে তোমাকে কোশ্চেন এতটা অব্দিও দিতে পারে, পরে এতটাও দিতে পারে, তো তোমাকে এই জায়গাটা ফোকাস করতে হবে। তো এটা গেল যোগের ক্ষেত্রে ত্রুটি গণনা। তাহলে সেম ভাবে বিয়োগের ক্ষেত্রে ত্রুটি গণনা করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে চলো দেখাই। এবার হচ্ছে দুটি ভৌত রাশির বিয়োগের ক্ষেত্রে, ওটা কেস নম্বর 2 হবে না, কেস নম্বর 2। দুটি ভৌত রাশি বিয়োগের ক্ষেত্রে ত্রুটি গণনা। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখো, সেম আগের মতোই আমি ওই এক্স আর ওয়াই দিয়ে বুঝাবো, যা একটু আগে লিখলাম যে এক্স ওয়াই দুটো ভৌত রাশি, এগুলো তাদের চূড়ান্ত মান। তোমাকে বললো এক্স মাইনাস ওয়াই বের করো, এটা তোমাকে বললো এক্স মাইনাস ওয়াই যদি বের করতে বলে, দেখো এবার একটা এই যেটা ভালো করে বুঝবে, সঠিক মান যেগুলো আছে এক্স আর ওয়াই, মানে ছোট এক্স ছোট ওয়াই, এদেরকে তো তুমি বিয়োগ করবেই, কিন্তু এই জায়গাটাতে অনেকে ভুল করবে, ত্রুটি কিন্তু অ্যাড হবে। কারণ মাথায় রাখবা, যখন প্রাথমিক যেগুলো ভৌত রাশি মানে এক্স ওয়াই, উপরের বড় এক্স বড় ওয়াই, এদের মধ্যে যে ত্রুটি থাকে, যখন আমি বিয়োগ করে নতুন এক যে রেজাল্টটা বের করব, নতুন রেজাল্টের মধ্যে ত্রুটি কখনো কমবে না, ত্রুটি সবসময় বাড়বে। মানে আগের ডেটাটাতে যদি ত্রুটি থাকে, পরের ডেটাটাতে ত্রুটি কমবে না, ত্রুটি বাড়বে। তোমাকে যদি ত্রুটি কমাতে হয়, তাহলে আগের যে ডেটা সেখানে আগে ত্রুটি কমাও, তবে গিয়ে দেখবো পরের যে রেজাল্ট সেখানে ত্রুটি কমবে। তো নিয়মটা কি শিখলে, যে সঠিক মান যেটা সেগুলো তো বিয়োগ হলো, কিন্তু ত্রুটিটা কি হয়ে যাচ্ছে, ত্রুটিগুলো যোগ হয়ে যাচ্ছে। তাহলে এবার একটা কোশ্চেন দেখো, সহজ কোশ্চেন একদম। দেখো কোশ্চেন নম্বর 2, ধরো উষ্ণতা দিয়েছে 100 প্লাস মাইনাস 5 কেলভিন, একটা কোনো বস্তুর উষ্ণতা দিয়েছে, এবং আরেকটি বস্তুর উষ্ণতা দিয়েছে 75 প্লাস মাইনাস 3 কেলভিন। তোমাকে বললো এই দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য বের করো, বা একই বস্তু হতে পারে, একই বস্তুর উষ্ণতা চেঞ্জ হয়েছে, একবার এটা থেকে এটা হলো, তো উষ্ণতা পার্থক্য বের করো। অর্থাৎ তোমাকে বললো T1 মাইনাস T2 বের করো। তো এক্ষেত্রে তুমি কি করবে, সঠিক মানগুলোকে বিয়োগ করবে। যেমন এটাতে 100, এটাতে 75, তাহলে 100 থেকে 75 বাদ দিলাম, প্লাস মাইনাস। এবার গিয়ে এই যে ত্রুটির যে পার্টটা 5 আর 3, এদেরকে কিন্তু যোগ করবে, বিয়োগ না। এত কেলভিন, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসবে, 25 প্লাস মাইনাস 8 কেলভিন। এইটা গিয়ে হচ্ছে কিন্তু আমার ফাইনাল রেজাল্ট হবে। এরপরে তো শতকরা বের করা শিখালাম, যে 8/25 ইন্টু 100 করলে তুমি শতকরাটা বের করতে পারবে, ওটা তো শিখে গেছো এখন। কিন্তু এটা গিয়ে রেজাল্ট দাঁড়ালো, তার মানে ত্রুটিটা বাড়ছে। বিয়োগের ক্ষেত্রে সঠিক মান বিয়োগ হলো, কিন্তু ত্রুটি কিন্তু বাড়লো, প্লাস হয়ে গেল। এটা একটা কেস গেল। আচ্ছা, তাহলে পরে কেস নাম্বার 3। আচ্ছা, এবার কেস নাম্বার 3তে আসার আগে শোনো, গুণের একটা নিয়ম হয়, ভাগের একটা নিয়ম হয়। এবার গুণ ভাগ আলাদা আলাদা করে নিয়ম না করে, একটা নিয়ম আছে, বিভিন্ন ভৌত রাশি যখন বিভিন্ন ঘাতে থাকে, মানে ওদের পাওয়ারে কিছু আছে দেখাচ্ছি আমি, এবং সেটা ভগ্নাংশ রূপে থাকে, তো সেটা দিয়ে একবারে গুণ ভাগের কাজটা হয়ে যাবে। দেখো বুঝতে পারবে। পরের স্লাইডে যাই, কেস নাম্বার 3। কেস নাম্বার 3, 9টা স্লাইড হয়ে গেল তাড়াতাড়ি। কোনো স্লাইড হয়তো ফাঁকা গেছে, হ্যাঁ একদম তাই তো বলি, সে মতো 9টা স্লাইড হওয়ার কথা ছিল না। দেখো, ধরো এইভাবে আছে, এক্স একটা ভৌত রাশি, এই ভৌত রাশিটা তৈরি হয়েছে তিনটা অন্য অন্য ভৌত রাশি, একটা পি ভৌত রাশি, একটা কিউ ভৌত রাশি, একটা আর ভৌত রাশি। তার মানে দেখো জিনিসটা, উপরে পি আর কিউ যে ভৌত রাশি, এটা গুণ অবস্থায় আছে এখানে, কিন্তু আর ভৌত রাশিটা আবার এখানে ভাগ আকারে আছে। তার মানে এখানে গুণ ভাগ সবগুলো নিয়মই আমাদের একসাথে হয়ে যাচ্ছে। এবার পি ভৌত রাশির পাওয়ার আছে ধরো এ, কিউ ভৌত রাশির পাওয়ার আছে বি, আর আর ভৌত রাশির পাওয়ার আছে সি। পাওয়ার, এবার পাওয়ারে এ বি সি আছে, এগুলো নাম্বার হবে। এবার এর ভ্যালু মাইনাসও থাকতে পারে, প্লাসও থাকতে পারে। এবার এর ভ্যালু ভগ্নাংশও থাকতে পারে, আবার পূর্ণ সংখ্যাও থাকতে পারে। এর ভ্যালু আবার 1ও হতে পারে, ঠিক আছে। তার মানে এ বি সি, এই যে এ বি সি, এগুলোর ভ্যালু ভগ্নাংশও থাকতে পারে, জাস্ট ভগ্নাংশ বোঝানোর জন্য আমি হাফ লিখলাম। পূর্ণ সংখ্যাও থাকতে পারে, 1 2 3 থাকতে পারে, আবার নেগেটিভও থাকতে পারে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে,
তাহলে এখানে দেখো, যদি বলে যে গুণের নিয়ম অ্যাপ্লাই করো, তাহলে তুমি শুধু এইটুকু নিয়ে ভাববা, নিচের 8টাকে নিয়ে ভাবার কিছু নেই তোমার। তোমাকে যদি বলে ভাগের নিয়ম নিয়ে ভাবো, তাহলে তুমি দেখো এই এই পুরোটার সাথে একটা ভাগ আছে, তো গুণ ভাগ সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে। দেখো এবার ত্রুটিটা কিভাবে গণনা করবো। এবার এখানে একটা জিনিস বলছো, এর যে ফর্মুলাটা শিখবো, এই ফর্মুলাতে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভগ্নাংশ ত্রুটি বের করব। কি ত্রুটি বের করব? ভগ্নাংশ। আর এটা ফর্মুলা এইভাবে লিখতে হবে তোমাদের, দেখো পাওয়ারে যে টার্মগুলো থাকবে বা পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে গুণ আকারে রাখতে হবে। দেখো পাওয়ারে কত আছে? এ। পাওয়ারে দেখো এ আছে প্রথমটা। তারপরে পি কে ভগ্নাংশ ত্রুটির আকারে লিখতে হবে। মানে আমি বলতে চাইছি, তোমাকে কোশ্চেনে পি কিউ আর সাপ্লাই করবে, কিভাবে সাপ্লাই করবে দেখো, তোমাকে কোশ্চেন এইভাবে বলে দিবে। আচ্ছা আমি এখানে নিচে লিখছি, দেখো তোমার কোশ্চেন এভাবে পি বলে দিবে, পি হচ্ছে তার সঠিক মান পি প্লাস মাইনাস ডেল পি। এবার মান দিবে, এগুলো মান দিবে, কোনো নাম্বার দিবে, 3 4 5 6 7 কিছু নাম্বার দিবে। আর কিউটাও তোমাকে এবার সাপ্লাই করবে, কিউ প্লাস মাইনাস ডেল কিউ। আবার তোমাকে আরটাও সাপ্লাই করবে, সেটা কি হবে? আর প্লাস মাইনাস ডেল, এরকমভাবে মান সাপ্লাই করবে। আমি তারপর কি করবো দেখো, পাওয়ারে যে এটা আছে সেটা গুণ আকারে লিখলাম, এই যে এই পুরো ব্র্যাকেটের টার্মের সাথে এটা গুণ আছে। তারপরে এখানে যে ডেল পি আর পি, এটা ভগ্নাংশ ত্রুটির আকারে সাজিয়ে দিলাম। তারপরে প্লাস, ত্রুটিতে মাইনাসের কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে কিউ টার্মটাতে আসো, কিউ দেখো কিউ এর পাওয়ারে বি আছে, বি দিলাম। সেম ফরম্যাট ফলো করো, ডেল কিউ বাই কিউ। দেখো বিটাও কিন্তু গুণ আকারে আছে। তারপরে আসো পরের টার্মটা, যেটা সি ডেল আর বাই আর। এগুলো কিন্তু প্রমাণ করেই আসছে, এগুলো লগারিদম ইউজ করে অবকলন দিয়ে বিভিন্ন প্রমাণ করা যায়। তো আমার তো ফাইনাল রেজাল্টটা নিয়ে কাজ, তো সেটাকে ফোকাস করব। হুম, তো এইটা গেল হচ্ছে এক্স এর ভগ্নাংশ ত্রুটি বের করার ফর্মুলা। যেখানে কি করলাম, পাওয়ারে যে এ আছে, দেখো আবার রিপিট করছি, পাওয়ারে এটা সামনে দেখো গুণ আকারে আসবে এবং তারপর পি এর ভগ্নাংশ ত্রুটি প্লাস, পাওয়ারে বি আছে, বি আসলো, কিউ এর ভগ্নাংশ ত্রুটি, পাওয়ারে সি আছে, সি দিলাম, আর এর ভগ্নাংশ ত্রুটি। এই গেল হচ্ছে ত্রুটি বের করার ক্ষেত্রে। এবার তোমাকে যদি বলে যে শুধু ডেল এক্সটা বের করো, দিতে পারে অঙ্ক যে শুধু ডেল এক্স, মানে শুধু ত্রুটিটা, ভগ্নাংশ ত্রুটি আমার চাই না, শুধু ত্রুটি দাও। তো সেই ক্ষেত্রে কি করবো দেখো, এটাকে একটু ছোট করি। দেখো সব সম্ভব একটু বের করা। আমাকে যদি বলে যে শুধু ডেল এক্স বের করো, আমার ভগ্নাংশ ত্রুটি লাগবে না, তখন আমি, আচ্ছা আমি এটা ডবল লেখার কোনো দরকার ছিল না, এক সেকেন্ড। দেখো এই যে এখানে যে আমি নিচে যে এক্সটা ছিল, সেই এক্সটাকে আমি ওদিকে গুণ করে দিব। মানে এখানে তো কিছু একটা নাম্বার বের হবে এগুলো ক্যালকুলেশন করে, তাই না? ডেল পি বাই পি এ প্লাস বি ডেল কিউ বাই কিউ, তারপর প্লাস সি ডেল আর বাই আর। এর সাথে আমরা কি করব, এক্সটাকে গুণ করে দেবো। ওই যে এক্সটা ডেল এক্স এর নিচে ছিল, তাহলে ডেল এক্স বেরিয়ে যাবে। ওই কোশ্চেন আছে, আবার অনেকে বলবে এক্সটা কিভাবে বের হবে, মানে সঠিক মান যেটা এক্স ওটা কিভাবে পাবো আমি। সঠিক মান এক্স পাওয়ার জন্য, সঠিক মান এক্স পাওয়ার জন্য, এই শুধু এক্সটা পাওয়ার জন্য কি করব আমি, উপরে যে গাণিতিক রূপটা আছে যে পি কিউ আর পাওয়ারে এ বি সি, এই যে পি কিউ আর এই জায়গাগুলোতে সঠিক মানগুলোই বসাবো। মানে পি এর সঠিক মান কত, পি এর সঠিক মান দেখো, এই যে ফোকাস করো, এখানে মনোযোগটা দাও। এখানে দেখো, এখানে পি এর একটা সঠিক মান আছে, ধরো এটা 2, এই কিউ এর সঠিক মান 3, আর এর সঠিক মান 4। তাহলে আমি যখন এক্স এর সঠিক মান বের করব, এই দেখো এক্সটা সঠিক মান, তাহলে পিটার জায়গায় শুধু লিখবো কি আমি 2, এখানে 2 লিখবো। কিউটার জায়গায় কত লিখবো, কই কিউ 3, আর এর জায়গায় কত লিখবো 4, এই 4 লিখবো, আর এর জায়গায় 4। এবার পাওয়ারে তো এগুলো কিছু দেওয়া থাকবে, এবিসি পাওয়ারে তো ওটা তো কোশ্চেনে বলেই দেওয়া থাকবে, এখান থেকে এক্স এর সঠিক মান পেয়ে যাবো। আর তোমাকে যদি এটা বলতে পারতো যে শতকরা ত্রুটি বের করো, তো তুমি ডেল এক্স বাই এক্স তো বের করেই নিচ্ছ, তুমি এর সাথে যখনই 100 গুণ করে দিবা ওটা কি হবে, শতকরা হয়ে যাবে। মানে আমি তো এভাবে ডেল এক্স বাই এক্স বের করে নিলাম, আমি এর সাথে যদি 100 গুণ করে দিই, তাহলে হয়ে গেল না শতকরা ত্রুটি। এটাকে নোট ডাউন করবে ভালো করে, এরপর আগে কোশ্চেন দেখো, কোশ্চেন না দেখলে হবে না। কোশ্চেন দেখলে মানে বেশি ইজি মনে হবে, যখন একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি দেখো অনেকটা ইজি মনে হবে। দেখো একটা মানে এইটা অঙ্ক আসছে পরীক্ষা, হ্যাঁ। দেখো কোশ্চেনটা কেমন হবে, কোশ্চেন নাম্বার 3 হবে এরকম। ধরো তোমাকে এভাবে বলে দিবে এক্স ইকুয়ালস টু পি পাওয়ারে 2, কিউ পাওয়ারে 3, আর এর পাওয়ারে দেওয়া আছে ধরো হাফ, এভাবে দেওয়া আছে। তার মানে এ বি সি এর মান পেয়ে গেলে, এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে হাফ।
এবার পাশে বলে দিয়েছে পি হচ্ছে গিয়ে 2 প্লাস মাইনাস 0.1 দেওয়া আছে। একক যা থাকবে থাকবে, এককটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই আপাতত। আর কিউ দেওয়া আছে, সাপোজ ধরো বললো যে 3 প্লাস মাইনাস পয়েন্ট, সহজ কিছু নিলে সুবিধা হবে। হ্যাঁ দাঁড়াও একটা কাজ করি, একটা জিনিসটাকে সহজ করি, মানে যাতে কাটাকাটি চলে যায়। অর্থাৎ এটাকেও নিব 2, এটাকে নেব 0.3, মজায় মজা। নিজের মতো করে অঙ্ক সাজায় না, অঙ্ক সলভ করে নিব, ব্যাস কোশ্চেন নিজেই ছাপিয়ে নিয়ে নিজেই পরীক্ষা দিয়ে দেবো এরকম ভাবে। তাহলে 2 প্লাস মাইনাস 0.2, 3 প্লাস মাইনাস 0.3, 4 প্লাস মাইনাস 0.4, আমি এবার সাজালাম যাতে কাটাকাটি ঠিকঠাক হয়। এবার দেখো আমাকে বললো শতকরা ত্রুটি বের করো, মানে এক্সটার শতকরা ত্রুটি বের করো কোশ্চেন করো। তাহলে ঠিক আছে, ডেল এক্স বাই এক্সটাকে বের করো। তাহলে পাওয়ারে কত আছে, পাওয়ারে 2 আছে, 2টা সামনে আসবে। দেখো আমি প্রথমে এত লেখালেখি করছি, পরে দেখবে এগুলো মানে এমনিতেই তাড়াতাড়ি হয়ে যাবে, মুখোমুখি হয়ে যাবে। ডেল পি বাই পি, তারপরে কিউ কত আছে 3, মানে কিউ এর পাওয়ারে 3, তারপর ডেল কিউ বাই কিউ, আর ওদিকে আর এর পাওয়ারে হাফ আছে। হ্যাঁ এবার এই জায়গাটা একটা সাবধান, দেখো একটা জিনিস, অনেকে ভাববে আরটা তো নিচে আছে, তাহলে আর নিচে থাকলে পাওয়ারে মাইনাস আসা উচিত, এখানে মাইনাস হাফ, ভুলেও না, ত্রুটি সবসময় প্লাস বললাম। তাহলে ডেল আর বাই আর, এবার আমি এখানে মানগুলো বসাবো। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে ডেল পি কত 0.2, তাহলে 0.2 বসাবো। কি আমি এখানে গুণ চিহ্ন দিচ্ছি এগুলো, হ্যাঁ একবারে, হ্যাঁ 0.2। এবার দেখো পি কত আছে, পি হচ্ছে সঠিক মান 2, দিয়ে দিলাম। তারপর এদিকে আসো, ডেল কিউ 0.3, কিউ হচ্ছে 3, উপরে দেখো সব লেখা আছে। ডেল আর হচ্ছে 0.4, আর হচ্ছে 4। এবার এখানে ক্যান্সেল যাবে, দেখো এই দেখো, এই জন্যই তো এইভাবে ডেটাগুলো নিলাম। এখানে আসবে 0.1, এখানে আসবে হচ্ছে 0.1, এখানেও আসবে হচ্ছে গিয়ে 0.1, এইটাই তো মজা। তাহলে 0.2, 0.3, 0.1কে যদি আবার নাও ওখানে, বা এটাকে তুমি 0.5 ইন্টু 0.1 করতেই পারো, তাহলে এখানে আসলো হাফ ইন্টু 0.1, ব্যাস। এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে, চলো দেখা যাক কি ক্যালকুলেশন। এ বাবা, ডাইনোসরের মতো হয়ে গেছিল এখন। হ্যাঁ দেখো পয়েন্ট, হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ এটা পয়েন্ট ছিল। হ্যাঁ তাহলে এদিকে আসলো কত, এদিকে 0.5, এই 0.টা হওয়া হয়ে গেল কেন, ঠিক আছে বাকি সব 0. হয়ে গেছে, পয়েন্টগুলো গায়েব হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে ডিভাইড করো, ডিভাইড করতে পারো, বা এটাকে 0.5 করো, যাই হোক 0.05 আসবে। তো টোটাল কত হচ্ছে 0.55। এটা গেল মানে ভগ্নাংশ ত্রুটি, শতকরা হয়নি কিন্তু। এবার শতকরা বের করার জন্য কি করব, আমি 100 দিয়ে গুণ করব। দেখো 100 দিয়ে গুণ করলাম, তাহলে ওদিকে কত আসে 0.55, তাহলে 0.55 100 দিয়ে গুণ হবে, তাহলে 55%, 55% ত্রুটি আসছে। তো এই গেল হচ্ছে ব্যাপার। আবার পয়েন্ট উপরে সরে গেল, কিছু একটা ভুল হচ্ছে, পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। তো এইটা গিয়ে দাঁড়ালো হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এরকম কোশ্চেন থাকতে পারে। আচ্ছা এই কোশ্চেনটা মানে এই একটু আরো সহজভাবেও থাকতে পারে, কিরকম দেখো পরের স্লাইডে দেখাচ্ছি। দেখো কিরকম কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন নম্বর মেবি 4 হবে। তোমাকে বলে দিল পি পরিমাপের ত্রুটি হচ্ছে 3%। এটা কথাটা মানে কি, এই যে পি পরিমাপের ত্রুটি 3% মানে কি, এটাই দিয়েছে যে ডেল পি বাই পি ইন্টু 100%, এটাই দেওয়া আছে। একবারে কোশ্চেনে বলে দিল 3%, একবারে, কোনো আমাকে কষ্ট করতে কম হলো, ওরা একবারই বলে দিয়েছে। আবার বললো কিউ পরিমাপের ত্রুটি হয়েছে 4%, আর পরিমাপের ত্রুটি হয়েছে গিয়ে 2%, এরকম কোশ্চেনে বলে দিলাম। এবার তোমাকে ওই আগের মতো একটা রাশিমালা দিবে যে এক্স ইকুয়ালস টু পি এর পাওয়ারে ধরো 2 আছে, কিউ এর পাওয়ারে ধরো হাফ আছে, আর এর পাওয়ারে ধরো হচ্ছে 3 আছে। বললো এই এক্স এর শতকরা ত্রুটি বের কর। তো
তুমি এখন তো এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, যেটা এখনই শিখলে, এটাই অ্যাপ্লাই করা উচিত। শতকরা মানে কি, আমাকে 100 গুণ করতে হবে। এবার ওই নিয়মগুলো খাটাও। পাওয়ারে কত, 2 আছে, তাহলে 2 আসলো। ডেল পি বাই পি, মাথায় রাখো আমি এদিকে 100 গুণ করেছি, তাহলে এর সাথেও 100 গুণ হবে। এবার কথাটা এই জায়গাটা একটু ভালো করে বোঝো, এই ডেটাটাই তো কোশ্চেন একবারে দিয়েছে, কত দিয়েছে সেটা দিয়েছে 3%। তাহলে তো আমি এখানে এবার করতেই পারি না, 2 আর এটা জায়গায় 3 করে দিলাম, তো 2 আর 3 একবারে আমি তো এখানে 6% লিখেই দিতে পারি, হয়ে গেল। তাহলে পরেরটা আমি একবার লিখছি, দেখো পাওয়ারে কত আছে, হাফ, কিউবের পাওয়ারে হাফ। তারপর কিউ পরিমাপের ত্রুটি কত আসছে, সেটা 4%, তাহলে 4। দেখো এইভাবে তো এখানেও লিখতাম ডেল কিউ বাই কিউ ইন্টু 100, কিন্তু ওটা জায়গায় একবারে 4% করে দিলাম। তারপরে কি থাকলো, আর, তাই না, আর থাকলো। তাহলে আর এর ক্ষেত্রে কি আসবে, আর কত, আর এর পাওয়ারে কত আছে, 3। আর পরিমাপের ত্রুটি কত, 2%। তাহলে এখানে কত আসছে, এখানে এই 2টা দিয়ে 4টা কাটবে 2, তার মানে 2%, এখানে 6%। তাহলে এদিকে এখানে 6 আসলো, এখানে 6 আসলো, আর এখানে হচ্ছে 8। তাহলে মোট কত হলো, 14%। এটা হচ্ছে ত্রুটি, মোট 14% ত্রুটি হয়েছে এই ক্ষেত্রে। এরকম জাতীয় কোশ্চেনও দিয়ে থাকে। তো এই গেল ত্রুটি রিলেটেড কোশ্চেন, কি থাকতে পারে না থাকতে পারে বললাম। এরপরে আমরা দেখে নিব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। হ্যাঁ, এখান থেকেও একটা কোশ্চেন থাকে, ওর কিছু রুলস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে ভালো করে। চল পরের স্লাইডে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, ঠিক আছে, বা আমরা বলি একে সিগনিফিকেন্ট ফিগার বলে থাকি। এটার রুলস গুলো যদি মনে থাকে তাহলে কোশ্চেনটা করা খুবই সহজ। তার আগে বোঝো যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা কি জিনিস হবে। দেখো এভাবে বুঝাচ্ছি আমি তোমাদের। ধরো এটা একটা বস্তু, এর আমরা ভর মেপেছি কোনো যন্ত্রের দ্বারা। এবার ভর যখন নিখুঁতভাবে মাপা হচ্ছে, ধরো বিভিন্ন কারণে, মানে যে মাপছে সে বা ধরে নাও যন্ত্রের কারণে, তার ভরগুলোর মেজারমেন্ট এরকম আসলো। প্রথমবার আসলো ধরো 12.43 কেজি, তারপরে আসলো ধরো 12.41 কেজি। আর একটা ডেটা দেখো M3, সেটা ধরো 12.42 কেজি। রিপিট হতেই পারে, কখনো এখানে যে 3 আছে সেখানে 3 হতেই পারে, কিন্তু একটা ভালো করে লক্ষ্য করো, এই যে আমরা পরিমাপ করার পর যে ডেটাটা পেলাম, এই ডেটাতে প্রথম যে 3টা ডিজিট আছে, এই যে প্রথম যে 3টা অঙ্ক আছে 12.4, এই যে 124, এটা দেখো সেম আছে, কিন্তু শেষের ডিজিটটা দেখো চেঞ্জ হচ্ছে। 3, কখনো 1, কখনো 2, আবার কখনো 3 হতেই পারে শেষে, সেটা যাচ্ছি না, রিপিট হতেই পারে। তাহলে এই রেজাল্টটাতে আমরা আমাদের কি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে পরিমাপ করার পর কিছু অঙ্ক সেম থাকে, আবার শেষের অঙ্কটা দেখো চেঞ্জ হতে পারে, নাও হতে পারে, আবার হতেও পারে। তাহলে যে যে হচ্ছে অঙ্কগুলো চেঞ্জ হচ্ছে না, এই যে অঙ্কগুলো চেঞ্জ হচ্ছে না, এদেরকে বলে নিশ্চিত, ঠিক আছে, নিশ্চিত। আর মানে সার্টেন, নিশ্চিত, একদম ফিক্সড, হ্যাঁ এটা থাকবেই। আর যেটা শেষেরটা, এটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলবো অনিশ্চিত, আনসার্টেন। এই যে নিশ্চিত আর অনিশ্চিত এরকম যতগুলো অঙ্ক আছে, এই কাউন্টটাকে, যে কতগুলো এরকম অঙ্ক আছে নিশ্চিত অনিশ্চিত, এই সংখ্যাটাকে বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। মানে যেমন দেখো এখানে এখানে কয়টা নিশ্চিত অঙ্ক আছে, সংখ্যা বলিনি কিন্তু, অঙ্ক কয়টা আছে, 1 2 3। অনিশ্চিত কয়টা, একটা। অনিশ্চিত সাধারণত একটাই থাকে, একটাই হবে। তাহলে এদিকে 1 2 3, এটা নিয়ে 4, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, 4 হবে। তাৎপর্যপূর্ণ, এই দেখো দেখো জিনিসটা কি লিখছে, অঙ্ক সংখ্যা। ভালো, এমনি যদি নামটার মিনিং দেখি, দেখো কার সংখ্যা বের করছে, অঙ্ক সংখ্যা। তাৎপর্যপূর্ণ মানে যেটা গুরুত্বপূর্ণ এরকম কিছু, তার অঙ্ক সংখ্যা কয়টা, এখানে 4টা, এই উপরের জন্য 4টা। 4টা মানে অঙ্ক কিরকম, এই যে 1টা 2টা 3টা 4টা, 4টা অঙ্ক। তার মধ্যে এই 3টা হচ্ছে নিশ্চিত, শেষেরটা অনিশ্চিত।
এটাকে বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কাউন্টিং করা, এবং এই রুলসগুলোকে ফলো করতে হবে, সেখান থেকে কোশ্চেন থাকবে। তো রুলসগুলোকে জোর দিও বেশি। দেখো রুলসগুলো কি হবে। 1 নম্বর রুলস, কোনো একটা সংখ্যা যদি থাকে, আমি উদাহরণ দিয়ে সবগুলো বলবো। ধরো সংখ্যা আছে 234.96, সবসময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কাউন্টিংটা করা হবে এভাবে। এভাবে আমরা বাদিক থেকে ডান দিকে যাব। যেমন এখানে কতগুলো হবে, এখানে হবে 1 2 3 4 5, 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। বাদিক থেকে ডান দিকে কাউন্টিং করব। 2 নম্বর, কোনো সংখ্যায়, সে যে সংখ্যাই থাকুক না কেন, কোনো সংখ্যায় যদি অশূন্য সংখ্যা থাকে, যেমন দেখো এখানে সব অশূন্য, এখানে জিরো বলে কিছু নেই, সবই নন জিরো অশূন্য সংখ্যা। অশূন্য সংখ্যা মানে কি 1 থেকে 9 যেগুলো আছে, 1 2 3 4 5 6 যা যা আছে, জিরো বাদ দিয়ে, তো এগুলো সবই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। মানে এখানে কয়টা হবে, এখানে প্রথমে 3টা, পরে 2টা, মানে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। 3 নম্বরটা কি হবে, 3 নম্বর রুলস, যদি কোনো ক্ষেত্রে এরকম থাকে, ধরো 304.03, একটা জিনিস লক্ষ্য করো এবার, এখানে দেখো শুরুতে অশূন্য নাম্বার, আবার পরে শূন্য, আবার অশূন্য, আবার শূন্য, আবার অশূন্য। কারণ বলতে চাইছি দুটো অশূন্য নাম্বার, মানে 3, শেষেরটা আমি 3 না, ধরো শেষ থেকে সরাই, ধরো এখানে 5 আছে, তো দুটো অশূন্য নাম্বারের মাঝে যদি কোনো শূন্য থাকে, সেগুলোকে কাউন্টিং নিতে হবে। অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ হবে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে। মানে মাঝের জিরো থাকলে নিতে হবে, কিন্তু 4 নম্বর রুলসটা দেখো, তাহলে বুঝে যাবে। যদি এরকম কোন থাকে 0.0245, এইখানে এই যে এই জিরোগুলোকে কাউন্টিংয়ে নিব না। মানে যদি এর সামনে কিছু একটা থাকতো, ধরো সামনে ধরো এখানে 3 আছে, তখন কিন্তু আবার নিতাম, কারণ শূন্যর আগে একটা অশূন্য নাম্বার আছে। কিন্তু আমি যে উদাহরণটা দিয়েছি, সেখানে শুরুতেই 0 আছে, তারপরে আছে অশূন্য নম্বর, আমি কিন্তু কাউন্টিংয়ে এদেরকে নিব, এদেরকে। মানে কয়টা হবে, 1টা 2টা 3টা তাৎপর্যপূর্ণ, সামনের গুলোকে নিব না। 4 নম্বর দেখো, সরি 4 নম্বর হলো, 5 নম্বর দেখো, যদি শেষে 0 থাকে, মানে এরকম ভাবে 342.500 এরকম আছে, সাপোজ এরকম আছে, শেষে 0 থাকলে কাউন্টিং নিব। মানে এখানে ধরো একটা সেকেন্ড, ধরো এরকম আছে, হ্যাঁ শেষে 0 আছে একটা, কাউন্টিং নিব। এখানে কত হবে, 1টা 2টা 3টা 4টা 5টা তাৎপর্যপূর্ণ হবে। আবার যদি এরকম থাকে কখনো, হ্যাঁ এটা দেখে নাও, যে নিয়মগুলো লাগবে গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। কিন্তু 6 নম্বর নিয়ম দেখো, যদি ওখানে একক পরিবর্তন করতে বলে, সাপোজ ধরো এরকম আছে 32.4 কেজি বলে একে গ্রামে প্রকাশ করো। আচ্ছা, গ্রামে প্রকাশ করার আগে একটু দেখে নাও এখানে কয়টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। এখানে আছে 3টা, 1টা 2টা 3টা, এখানে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। এবার গ্রাম করার জন্য তুমি কি করবে, এর সাথে 1000 তুমি গুণ করবে। তাহলে 1000 যদি গুণ করো 3.4, এবার বুঝলাম দশমিকগুলো সরে কেন যাচ্ছে, এটাকে সাইডে নিয়ে গেলে সরে যাচ্ছে। দেখো 1000 দিয়ে গুণ করবো, তাহলে এটা গ্রাম হয়ে যাবে। এবার 1000 দিয়ে গুণ করা মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কিন্তু এখানে ওই 3টাই থাকবে। এই 10 এর পরে 3 যে এক্সট্রা আসলো, সেটা কিন্তু কাউন্টিং এ নিব না আমরা। তার মানে কি শিখছি, একক পরিবর্তন করলেও তাৎপর্যপূর্ণ কিন্তু অঙ্ক সংখ্যা সেমই থাকে। যতই এখানে তুমি 1000 দিয়ে গুণ করো, 1000 দিয়ে ভাগ করো, যাই করো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একক পরিবর্তনে সেম থাকবে, সেটা 3টাই থাকবে। তো এইসব রুলস ফলো করে আমাদের কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেয় অনেক সময়। যেমন কোশ্চেন দেয় এরকম একটা কোশ্চেন দিল, যে বললো যে 459.02, এখানে কয়টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, 5টি। যদি এরকম ধরে 3.02, এখানে কয়টি তাৎপর্য অঙ্ক আছে, 3টি। যদি এরকম করে 0.0043, এখানে কয়টি তাৎপর্য অঙ্ক আছে, 2টি। এর শেষের এগুলো, এখানে সবটা নিব, কারণ মাঝের জিরো নিতে হবে, দুদিকে অশূন্য নাম্বার। এখানে সামনের জিরো আমার নিয়ে কোনো লাভ নেই, শেষেরটা দেখতে হবে। তারপর এখানে তো সবটাই নিতে হবে। এরকম দিতে পারে 14.3 ইন্টু 10 এর পাওয়ারে 6, তখন কিন্তু এটাই নিতে হবে, এই যে সামনের 3টে 10 এর পাওয়ারগুলোকে নিয়ে দরকার নেই, তাহলে 3টি। এরকম কোশ্চেন থাকবে। আচ্ছা, এই তাৎপর্যপূর্ণ অঙ্ক দিয়ে অনেক সময় যোগ আর গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেয়, সেটা নিয়মটা দেখে নিই।
তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। কতক্ষণের ভিডিও হলো? হ্যাঁ ঠিক আছে। দেখো অনেক সময় এরকমও কোশ্চেন দেয় যে দুটো সংখ্যা যোগ করতে দেবে, আমি এখানে লিখছি যোগ ও বিয়োগ, এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক কাউন্টিং করা কিভাবে শিখতে হয়। দেখো আমি উদাহরণ দিয়ে বুঝাবো। ধরো তোমাকে বললো এরকম 14.32, একটা সংখ্যা তোমাকে যোগ করতে দিল 3.6। এখানে কিন্তু আমি ইচ্ছা করে জিরো নিতে পারবো না, কিন্তু মাথায় রাখবে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে, মানে ধরে নাও কিরকম করলো, ও 3.6 দিয়েছে, আমি একটা জিরো করে দিলাম, তাহলে গেল ওটা। ঠিক আছে, আর যোগ করার ক্ষেত্রে তুমি লিখতে পারো, কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্কে কিন্তু এক্সট্রা করে তুমি জিরো লিখতে পারবে না। আচ্ছা তাহলে যোগটা করি, ধরে যোগ দিলাম, কত হবে যোগ? 2, এখানে 9, এখানে 7, এখানে 1। এবার যোগ ও বিয়োগের ক্ষেত্রে তোমাদের নজর রাখতে হবে যে দশমিকটার পর, এই যে দশমিকটার পর সব থেকে কম তাৎপর্যপূর্ণ কয়টি আছে, মানে এখানে দেখো কয়টি তাৎপর্যপূর্ণ আছে, 2টি। কিন্তু এই যে নিচের যে সংখ্যাটা, এখানে দশমিকের পর মাত্র একটি আছে, এখানে কয়টা আছে? একটা। এখানে একটা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। তাহলে দশমিকের পর সব থেকে কম যেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে তাকে ফলো করব। যেমন দেখো এখানে দশমিকের পর একটা আছে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে 17.9। এবার এখানে আরও একটা জিনিস নজর রাখতে হয়, সেটা হচ্ছে আসন্ন মান। আসন্ন মানের নিয়ম তো জানো, অনেকগুলো নিয়ম আছে, আমি আসন্ন মানের নিয়মে যাব না। কিন্তু এখানে দেখো একটা জিনিস তোমাকে রাখতে হবে, দশমিকের পর একটা মানে এতটা রেজাল্ট রাখতে হবে। যেহেতু এখানে 2 আছে, ওই জন্য 9টা 9 থাকলো, কিন্তু এখানে যদি সাপোজ এই 2 এর জায়গায় 7 থাকতো, তাহলে এই 9টা কিন্তু 10 হতো, 10 মানে 0, একটা আবার সামনে চলে যেত। তো আসন্ন মানকে কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, আসন্ন মানকে ফলো করতে হবে, আমি লিখে রাখছি, আসন্ন মান ফলো করে ফাইনাল রেজাল্ট লিখতে হবে। যদি আসন্ন মান জানা ঠিকঠাক না থাকে কমেন্টে বলো, ওটার একটা ছোট করে ভিডিও বানাবো। আসন্ন মান ফলো করে ফাইনাল রেজাল্ট লিখতে হবে। এই গেল। বিয়োগের ক্ষেত্রে তাই নিয়ম, বিয়োগের ক্ষেত্রেও দেখবে তুমি যে দশমিকের পর সব থেকে কম তাৎপর্যপূর্ণ কোনটা, সেটা তোমার ফাইনাল অ্যান্সার হবে। যেগুলো যোগ ও বিয়োগ, একটু গুণ ও ভাগের নিয়মটা দেখে নাও। যোগ বিয়োগের নিয়ম একই, গুণ ভাগের নিয়ম একই। গুণ ও ভাগ থাকলে কি করতে হবে, ধরো তোমাদের একটা সংখ্যা দিল যে 12.2 গুণ 1.2, এরকম গুণ করতে দিল। ঠিক আছে, গুণটা করি, যেরকমভাবে আমরা গুণ করি সেভাবে গুণটা লিখব। গুণ করলাম, কি হবে? 4 4 2, আবার এখানে গুণ করবে, কত হবে? 2 2 1 4 6 4 1। ঠিক আছে, গুণ করলাম যেভাবে নর্মালি গুণ করি আমরা। এবার দেখো দশমিক, তাহলে এখানে দশমিক আসবে, এই হলো তোমার গুণফল। কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্কে বলছে যে সব থেকে কম তাৎপর্যপূর্ণ যার, তাকে ফলো করো। দেখো নিয়মটা বোঝো, এই যোগ বিয়োগে বলছিল দশমিকের পর সব থেকে কম কার, তাকে ফলো করো। আর গুণ ভাগে বলছে সব থেকে কম, দশমিকের আগে পরে বলেনি, সব থেকে কম যা। যেমন এখানে কয়টা তাৎপর্যপূর্ণ, এখানে হচ্ছে 2টি, কিন্তু এইখানে কয়টা তাৎপর্যপূর্ণ, এখানে হচ্ছে 3টি। তাহলে যেহেতু এখানে 2টি তাৎপর্যপূর্ণ, তাহলে ফাইনাল যে উত্তর হবে সেটা আমার হবে, দেখো এবার এখানে একটা মজার বিষয় আছে, এখানে তো তোমাকে 2টা তাৎপর্যপূর্ণ রাখতে হবে, মানে হিসাব মতো তাহলে 1 আর 4 রাখতে, মানে এতটা রাখতে হবে, এতটা এতটা। কিন্তু দশমিকের পর তো 6 আছে, তাহলে এখানে আসন্ন মান অনুযায়ী এটা কত হয়ে যাবে? এটা 15 হয়ে যাবে, এটা আমার অ্যান্সার হবে। তাহলে গুণের ক্ষেত্রে ফলো করব সব থেকে কম তাৎপর্যপূর্ণ যেটা, সেটা ফলো করব। আর যোগ ও বিয়োগের ক্ষেত্রে ফলো করব দশমিকের পর সব থেকে কম যেটা। তো এই গেল তাৎপর্যপূর্ণ আর ত্রুটি, এগুলোকে রেডি করো, এগুলো থেকে কোশ্চেন থাকবে পরীক্ষায়। মানে এই চ্যাপ্টারটা কিন্তু একটু প্র্যাকটিস করলে এখান থেকে 3-এ 3 আনাই যাবে। আর এমসিকিউ পরীক্ষা কিন্তু সবগুলো নম্বরই আনতে হবে। এমসিকিউ পরীক্ষা যদি নম্বর কমে যায়, পরে রিটেনে তুমি 35-এ যতই তোলো, ওভারঅল নম্বর তোমার একটু কমেই যাবে অনেকটা। ঠিক আছে, তো আজকে ক্লাস এটা। ভিডিওগুলো কেমন লাগলো কি কমেন্টে জানিও, আর হচ্ছে ওই আসন্ন মানে ব্যাপারটা জানতে হয় কমেন্টে লিখো। আর এই হয়ে গেলো একক মাত্রা সম্পূর্ণ 3টা ক্লাস, এরপর আমরা অন্য চ্যাপ্টার ভিডিও দেখব নেক্সট। ঠিক আছে।